আসসালামু আলাইকুম। 22/4/2022 এই তারিখে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধানে স্বাগতম সবাইকে। প্রথম ধাপে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে, এই পরীক্ষায় যে সকল গণিত এসেছিল প্রত্যেকটা গণিত শর্টকাট ট্রিক্সের মধ্যে মুহূর্তে কিভাবে উত্তর নির্ণয় করবেন এবং সহজ ব্যাখ্যায় আপনি কিভাবে এটার উত্তর নির্ণয় করবেন, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আমার সাথে থাকবেন, এটা আমার প্রত্যাশা। 2 নম্বরের যে প্রশ্নটা সেটা আমরা দেখব। এই 2 নম্বর প্রশ্ন ছিল এরকম যে 2x = 3y + 5 হলে 4x - 6y = কত? দেখেন যেটা দেওয়া আছে সেটা আপনি লিখবেন শুরুতে, অর্থাৎ 2x = 3y + 5। এখন আপনি এই 3y কে পক্ষান্তর করবেন, অর্থাৎ পক্ষান্তর করে যদি তাহলে হবে মাইনাস, ঠিক আছে? এখন যেহেতু এখানে বলা আছে যে 4x এবং 6y, এখন এটাকে যদি আপনি 2 দ্বারা গুণ করেন তাহলে কিন্তু এখানে 4x এবং 6y হয়ে যাবে। আমি যদি 2 দ্বারা গুণ করি তাহলে 4x - 6y, যেহেতু উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করতে হয়, এদিকে 5 কে গুণ করলে হবে কত? 10 হবে। তার মানে 4x - 6y = কত ছিল? 10 ছিল। অর্থাৎ 1 নংয়ের যে অপশনটা সেটা ছিল তার সঠিক উত্তর। 3 নম্বরের প্রশ্নটা ছিল এরকম যে 3 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে 100 গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে? দেখেন এখানে কিন্তু দেওয়া আছে যে 3 ফুট অন্তর গাছ রোপণ করতে হবে, আর এখানে দেওয়া আছে কিন্তু মোট রাস্তার দৈর্ঘ্য গজে দেওয়া আছে 100 গজ। এজন্য আপনাকে প্রথমে কি করতে হবে? 100 কে 3 দ্বারা গুণ করতে হবে, কারণ আমরা জানি যে 3 ফুট সমান 1 গজ। এইটাকে আপনি ফুটে নিয়ে যাবেন, তারপরে 3 দ্বারা আপনি টোটালটাকে কি করবেন? ভাগ করবেন। সমস্ত রাস্তার দৈর্ঘ্যটাকে 3 দ্বারা ভাগ করবেন, আপনি পাবেন কত? 100 পাবেন, ঠিক আছে? এখন খেয়াল করুন, এখানে যে মূল বিষয়টা সেটা হচ্ছে এরকম যে আপনাকে যদি বলা হয় যে 3 ফুট অন্তর অন্তর আপনি কয়টা গাছ লাগাতে পারবেন, যদি 6 ফুট হয় তাহলে কিন্তু আপনি 3টা গাছ লাগাতে পারেন। খেয়াল করেন, এখানে কিন্তু 3-এর সংখ্যা হচ্ছে 2টা, কিন্তু গাছ লাগাতে পারেন তাদের সংখ্যা থেকে একটা বেশি, অর্থাৎ গাছ লাগানো যায় কয়টা? 3টা লাগানো যায়। তার মানে এখানে যে আমরা ভাগফলটা পেলাম, আমরা যদি এখন এখানে এই যে 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ঠিক আছে, 2 দ্বারা 3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা 2 পাবো, ঠিক আছে? কিন্তু এখানে গাছ লাগানো যায় একটা বেশি। এজন্য করতে হবে কি, এই যে এখানে যে ভাগফলটা আসবে এই ভাগফলের সাথে এক কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে মোট চারা গাছের সংখ্যা নির্ণয় করতে হবে। অর্থাৎ আপনি যদি 3 ফুট অন্তর অন্তর 100 গজে গাছ লাগান, চারা গাছ লাগান, তাহলে আপনি 102টি চারা গাছ লাগাতে পারবেন সর্বোচ্চ, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু অপশানে এটা ছিল না, ঠিক আছে? 101 যে অপশান এখানে ছিল না, তার মানে এখানে কোনোটাই সঠিক উত্তর হবে না। উত্তর হবে 101টি চারা গাছ লাগানো যাবে। তারপরে 9 নং ছিল যে 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? দেখেন এখানে 2 ভিত্তিক লগারিদম, এটা থেকে আপনাকে বুঝতে হবে যে এখানে লগের ভিত্তি হচ্ছে 2, ঠিক আছে? কার? 32-এর, তার মানে এটা হবে এখানে। এখন এটাকে আপনি ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে দেখেন এখানে আমরা 32কে 2^5 লিখতে পারি। এরপর আমাদের একটা সূত্র জানা আছে যে যদি এখানে ঘাত থাকে তাহলে এই ঘাতটা প্রথমে চলে আসে, তারপরে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো। আরেকটা সূত্র আমাদের জানা আছে, যদি সেম হয় এখানে, অর্থাৎ ফর্মুলাটা ছিল এরকম যে এম, এখানে যদি এ হয় এখানে যদি এ হয়, যদি সেম হয় তাহলে কি হবে? 1 হবে। এই ফর্মুলার উপরে ভিত্তি করে কিন্তু এখানে log 2 এটার মান আমরা 1 লিখতে পারি, ঠিক আছে? এখন আমরা যদি 5 এর সাথে 1 গুণ করি তাহলে কিন্তু আমরা 5 পাবো, ঠিক আছে? এটা ছিল এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 4 নংয়ের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। পরের প্রশ্নে বলা ছিল 11তে যে 48 কোন সংখ্যার 80%? দেখেন এখানে কিন্তু আমাদের জানা নেই যে সংখ্যাটা কোনটা হবে, আমরা যদি ধরে নিই তাহলে বুঝতে সহজ হবে। 48 যে সংখ্যাটা এটা এমন একটা সংখ্যার 80% হবে। তাহলে আমি যদি ধরে নিই যে সংখ্যাটা হচ্ছে x, তাহলে এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে x এর 80% সমান হচ্ছে 48। এটা ইকুয়েশন তৈরি করা যায়। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে x এর মানটা নিয়ে আসি তাহলে কিন্তু উত্তরটা চলে আসবে। দেখেন এর হচ্ছে গুণ সম্পর্ক, আমরা 100/80 লিখতে পারবো, ঠিক আছে? এখন যদি এটাকে পক্ষান্তর করি, ঠিক আছে, x এর মানটা আমরা বের করার জন্য আমরা যদি ভগ্নাংশটাকে পক্ষান্তর করি তাহলে আমরা জানি ভগ্নাংশ পক্ষান্তর করলে যদি ভাগ হয় তাহলে এটা বিপরীত হয়ে যাবে। ওকে, এরকম হয়ে যাবে। এই শূন্য বাদ দিয়ে দিব, 8 দ্বারা যদি আমরা এই 48কে ভাগ করি 6 হবে, তার মানে 6 দশে কত? 60। এটা ছিল এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 2 নং এর যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। তারপরে 13তে বলা ছিল 0.0001 এর বর্গমূল কোনটি সেটা নির্ণয় করুন। এখানে দুইটা ট্রিক্সের মাধ্যমে আপনি উত্তরটা নির্ণয় করতে পারেন। যদি আপনি এখানে এই সবগুলো অপশনকে আপনি বর্গ করে দেন তাহলে এটা চলে আসবে যে কোনো একটা থেকে। আবার আপনি যদি এই ট্রিক্সটা ইউজ করেন, যেহেতু বর্গমূল চিহ্ন দিয়ে
এখানে প্রথমে আপনি একের বর্গমূল নির্ণয় করবেন। আমরা জানি একের বর্গমূল হচ্ছে 1। তারপরে জোড়ায় জোড়ায় গড়গুলো কাউন্ট করবেন। এখানে কয় জোড়া গড় আছে? 2 জোড়া গড় আছে। তাহলে অলরেডি আমাদের 2টা গড় নিতে হবে দশমিক বিন্দুর পর। প্রত্যেক জোড়ার জন্য একটা করে গড় নিতে হবে। আমরা অলরেডি 1 পেয়ে গেলাম, আর বাকি জোড়ার জন্য একটা শূন্য দিয়ে দিব। ঠিক আছে? তার মানে 1 নং এর যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। আবার যদি এটাকে আপনি বর্গ করেন তাহলে এটাকে পেয়ে যাবেন। তারপরে 15তে বলা ছিল যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? একদম সিম্পল। আমরা জানি যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টি 9 দিব আমরা। ঠিক আছে? তারপরে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে 2টি শূন্য দিব। তারপরে এটাকে বিয়োগ করে দিব। তার মানে এখানে 9899 অর্থাৎ 9899 2 নং যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। পরের প্রশ্নে বলা ছিল যে 16তে যে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? খেয়াল করুন, আপনি প্রথমে একটা চিত্র অঙ্কন করেন, বুঝতে আপনার সহজ হবে। তারপরে এটার ভিতরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করেন। দেখেন, বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে যে বর্গক্ষেত্রটা বৃত্তে অন্তর্লিখিত হবে ওই বর্গক্ষেত্রের যে কর্ণটা সেই কর্ণটা হবে উক্ত বৃত্তের ব্যাস। এটা আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ হবে ওই বৃত্তের ব্যাস। যদি এটা বৃত্তের ব্যাস হয় তাহলে এই যে অর্ধেকটা অংশের মান কিন্তু দেওয়া আছে এখানে। এই অর্ধেকটা অংশের মান বলতে কি বোঝায়? এখানে কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে। অর্থাৎ ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে ব্যাস হবে কত? ব্যাস হবে 7 দুগুণে কত? 14। কারণ আমরা জানি যে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমরা কিন্তু এই যে এটা পেলাম, এটা হচ্ছে এই বর্গের কর্ণ। তার মানে কর্ণের সূত্র হচ্ছে a√2। তার মানে a√2 সমান আমরা 14 লিখতে পারি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বর্গের বাহু নির্ণয় করা, যেহেতু বর্গের ক্ষেত্রফল বের করতে হবে। এখন আমরা এটাকে যদি পক্ষান্তর করি, অর্থাৎ √2 কে যদি এই পাশে নিয়ে যাই আর এখানে 14কে ডিভাইডেড করে যদি আমরা এইভাবে লিখি, ঠিক আছে, 7 দুগুণে কত হবে? 14 হবে। এখন এখানে আমরা আর ক্যালকুলেশন করব, অর্থাৎ এই √2 কে বাদ দেওয়ার জন্য 7 গুণ √2 গুণ √2 এটা আমরা লিখতে পারি। কারণ দুইটা √2 গুণ করলে রুট স্কোয়ার হয়, আর রুট স্কোয়ারে বাদ গেলে 2 হবে। তার মানে এই 2 এর পরিবর্তে আমরা দুইটা √2 লিখতে পারি। এখন একটা যদি বাদ দিই তাহলে হবে 7√2। খেয়াল করুন, এটা হচ্ছে এই বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। এখন এখানে কিন্তু বলা ছিল যে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি যে বাহু স্কোয়ার। তাহলে যে বাহুটা নির্ণয় করলাম সেটার উপরে যদি স্কোয়ার করি তাহলে আসবে এই স্কোয়ারটা 7-এর উপরে যদি হয় 49 হবে, আর যদি √2 এর উপরে হয় রুট স্কোয়ারে বাদ যাবে 2 হবে। তার মানে এখানে 9 দুগুণে 18, 4 দুগুণে 8 আর 1 9, 98। তার মানে এইখানে এই প্রশ্নের 2 নং যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। তারপরে 19-এ বলা ছিল একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতুকে 1 মিনিটে পার হলো। তার গতিবেগ ছিল 72 কিলোমিটার, অর্থাৎ ঘন্টায় সে 72 কিলোমিটার যেতে পারে। এরকম ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুর দৈর্ঘ্য কত মিটার সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথম কাজটা হচ্ছে আমাদের এই যে কিলোমিটারটা, এই কিলোমিটারটাকে মিটারে নিয়ে যাওয়া। এই জন্য আমরা জানি কিলোমিটারকে মিটারে নিতে গেলে 1000 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। বাস, আমরা মিটারে নিয়ে গেলাম। আর আমরা আরেকটা বিষয় জানি যে 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। ওকে, এখন আমাদের মূল কাজটা হচ্ছে 1 মিনিটে কতটুকু দূরত্ব যায় সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে কিন্তু এই যে সময়টা, এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 60 মিনিটে সে অতিক্রম করে এত কিলোমিটার। এজন্য আমরা যদি 1 মিনিটের হিসাব নির্ণয় করি তো 1 মিনিটে যায়, আমরা যদি এটাকে ভাগ করে দিই, অর্থাৎ এটা যেহেতু 60 মিনিটে যায়, 1 মিনিটে যেতে গেলে ভাগ করতে হবে। এখন ভাগ করলে কিন্তু আমরা এখানে 1 মিনিটে কতটুকু যায় সেটা আমরা নির্ণয় করতে পারবো। যদি শূন্য বাদ দিই আর 12 হবে। ঠিক আছে, এখানে 12 এবং 100 গুণ করলে 1200 হবে। এই 1200 মিটার হচ্ছে সে 1 মিনিটে যেতে পারে। এখন খেয়াল করুন, ট্রেনটা যখন অতিক্রম করবে, এই ট্রেনটা অতিক্রম করতে গেলে সেতু এবং তার নিজের দৈর্ঘ্যটা যদি অতিক্রম করে তাহলেই কিন্তু সেতুটাকে সে অতিক্রম করতে পারবে। তার নিজের দৈর্ঘ্যটা যদি অতিক্রম করে তাহলে সেতুটা অতিক্রম করা হয়ে যাবে। তার মানে 1 মিনিটে এখান থেকে এই পর্যন্ত যাওয়া মানে হচ্ছে 1200 মিটার অতিক্রম করা। অর্থাৎ সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য মিলে 1200 মিটার হবে। আর এখানে যেহেতু দেওয়া আছে যে ট্রেনের দৈর্ঘ্য 700, আপনি যদি 700 বিয়োগ করে দেন 500 পাবেন হচ্ছে সেতুর দৈর্ঘ্য। তার মানে এখানে 3 নম্বরের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। তারপরে প্রশ্নে বলা ছিল যে 20-এ বলা ছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 ও 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে।
এই টাইপের গণিতগুলোর জন্য যে আপনাকে যে এখান থেকে এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যাটাকে আপনি 3 দিয়ে ভাগ করবেন, ভাগশেষ থাকবে 1, 5 দিয়ে ভাগ করলেও ভাগশেষ থাকবে 1, 6 দিয়ে ভাগ করলেও ভাগশেষ থাকবে 1, অপশন থেকেও আপনি নির্ণয় করতে পারেন। কারণ দেখেন এই 3 দিয়ে যদি আপনি 30 কে ভাগ করেন তাহলে ভাগশেষ থাকবে 1, আবার 5 দিয়ে যদি ভাগ করেন 31 কে তার ভাগশেষ থাকবে 1, 6 দিয়ে যদি 31 কে ভাগ করেন ভাগশেষ থাকবে 1। এটা হচ্ছে তার সঠিক উত্তর এই ট্রিক্সের মাধ্যমে। কিন্তু আপনি যদি এটার ব্যাখ্যা নিতে চান তাহলে কিন্তু এটার লসাগু করতে হবে। লসাগু করেন, যদি লসাগু করেন তাহলে এখানে আপনি পাবেন 3 দুগুণে 6, অর্থাৎ এখানে আপনি পাবেন 3 গুণ 5 গুণ 2, অর্থাৎ 30 পাবেন। এখন বলা আছে এখানে লাস্টে কিন্তু যে ভাগশেষ 1 থাকবে, এই জন্য আপনাকে এখানে কি করতে হবে, যোগ করে দিতে হবে। যোগ করে সেই সংখ্যাটা নির্ণয় করতে হবে, অর্থাৎ 1 নম্বরের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। তারপর 26-এ বলা ছিল যে দুইটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি হবে 2:3। সংখ্যা দুইটি কি কি? এটা আপনি শর্টকাট ট্রিক্সে অপশন থেকে উত্তর নির্ণয় করতে পারেন। আপনি দেখেন 2 যোগ করলে উভয়ের সাথে, এখানে যে সংখ্যা অপশনে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে সংখ্যা, এখানে দুটি করে সংখ্যা দেওয়া আছে, এখানে যে কোনো একটি অপশন হবে। এখন আমি যদি অপশন থেকে উত্তর নির্ণয় করতে চাই তাহলে আমি এই 2 যোগ করব এই প্রত্যেকটার সাথে। 2 যোগ করার পরে আমি দেখব যে অনুপাতটা 2:3 আসে কিনা। ঠিক আছে, আমি যদি 2 যোগ করি তাহলে 2:3 আসে কিনা, এইভাবে আমি কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। আর যদি আমি চলকের মাধ্যমে নির্ণয় করতে যাই তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো যে একটি সংখ্যা যদি 5x হয়, অপর সংখ্যাটি হবে 8x। ঠিক আছে, এখন প্রশ্ন মতে আমরা লিখতে পারি কি, প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে 5x উভয়ের সাথে 2 যোগ করতে হবে, 5x এর সাথে 2 যোগ, এবং 28 এর সাথে কি হবে, 2 যোগ হবে। 2 যোগ হলে কোন অনুপাতের সমান হবে, 2:3 এর সমান হবে। এরকম ভাবে আমরা 8 দুগুণে কত হবে, 16 হবে, 2 দুগুণে 4, 3 5 কত 15 হবে, তারপরে 3 দুগুণে 6। এখন যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে একটা x থাকবে, আর যদি এটাকে এই পাশে নিয়ে যাই তাহলে 2 হবে। ঠিক আছে, তার মানে এখানে x এর মান আমরা পেয়ে গেলাম 2। এখন আমরা আমাদের সংখ্যা ছিল কি 5x এবং 8x, এই সংখ্যাটা ছিল। এখন যদি আমরা মান বসিয়ে দিই 2, তাহলে 5 গুণ 2 হবে, তারপরে 8 গুণ কি হবে, 2 হবে, অর্থাৎ 10 এবং 16। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। 10 এবং 16 হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 2 নং যে অপশনটা সেটা হয় তার সঠিক উত্তর। তারপরে প্রশ্নে বলেছিল যে 31-এ x + y = 12 এবং x - y = 2 হলে x এর মান কত নির্ণয় করতে হবে। x এর ফর্মুলাটা a b এর ফর্মুলা যেটা সেটা আপনি নির্ণয় করবে দিয়ে কাজটা করে নেবেন। a b এর ফর্মুলা হচ্ছে a + b/2² a - b/2²। এই ফর্মুলার মাধ্যমে এটা আপনি সমাধান করতে পারেন। অর্থাৎ এখানে x + y এর মান হচ্ছে 12/2², আর এখানে হবে x - y এর মান হচ্ছে 2/2²। এখন আপনি যদি এটাকে লঘিষ্ঠ করেন এখানে 6 পাবেন, আর এখানে পাবেন 1। ঠিক আছে, তার মানে 36 - 1 = কত, 35। তার মানে 4 নম্বরের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। তারপরে 35-এ বলা ছিল এরকম যে প্রথম 10টি বেজোড় সংখ্যার যোগফল নির্ণয় করুন। শুনেন, বেজোড় সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য আপনি একটা শর্টকাট ট্রিক্স ইউজ করবেন। এটা হচ্ছে এরকম n²। ঠিক আছে, n, এটা উত্তর নির্ণয় করার জন্য আপনি শুধুমাত্র যে যতগুলো বেজোড়, প্রথম থেকে যতগুলো বেজোড় সংখ্যার যোগফল তারা বলবে, জাস্ট এই সংখ্যাটার উপরে স্কোয়ার করে দিবেন, তাহলে উত্তর সরাসরি চলে আসবে। যদি এখানে বলতো যে 5টি বেজোড় সংখ্যার, তারপরে 5 এর উপরে স্কোয়ার দিতাম। যদি বলতো 15টি বেজোড় সংখ্যার যোগফল, তাহলে 15 এর উপরে স্কোয়ার দিতাম, তার সরাসরি উত্তরটা কি চলে আসবে। তার মানে এখানে অপশনের 4 নং যেটা সেটা হবে তার সঠিক উত্তর। তারপরে 47-এ বলা ছিল যে 8, 11, 17, 29, 53 পরবর্তী সংখ্যাটা কত। পরবর্তী সংখ্যা নির্ণয়ের জন্য আপনি এই সংখ্যাগুলো লিখে নেন, দেখেন তাদের ব্যবধান নির্ণয় করবেন। শুরুতে আপনার প্রথম কাজই হচ্ছে তাদের ব্যবধান নির্ণয় করা। এখানে যদি আপনি ব্যবধান নির্ণয় করেন 3 পাবেন, এখানে পাবেন কত 6 পাবেন, এখানে পাবেন কত 12 পাবেন, এখানে পাবেন কত 24 পাবেন। ঠিক আছে, এই যে ব্যবধানগুলো, এই ব্যবধানগুলো যদি নির্ণয় করেন তাহলে বলতে পারবেন যে পূর্ববর্তী সংখ্যাটা কত। একদম সহজ। আপনি নিচের দিকে খেয়াল করুন যে এখানে কিন্তু এই ব্যবধানটা 2 গুণে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 3 এর পরে 6, 6 এর পরে 12, 12 এর পরে 24, তারপরে 24 এর পরে 48 হবে এটা। এখন এখানে খেয়াল করুন যে 8 এবং 3 যোগ করে কিন্তু 11 হয়, 11 এবং 6 যোগ করে কিন্তু 17 হয়। এরকমভাবে 53 এবং 48 যোগ করলে কিন্তু পরের সংখ্যাটা চলে আসবে। ওকে, তারপরের সংখ্যাটা হবে 101। তার মানে এখানে 2 নম্বরের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। তারপরে প্রশ্নে বলা ছিল 48-এ একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর হলে বাগানটির পরিসীমা কত। আপনাকে প্রথমে জানতে হবে 1 হেক্টর সমান কত বর্গ মিটার। তাহলে 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গ মিটার। ঠিক আছে, এই 10,000 বর্গ মিটার। এখন আপনি কিন্তু জানেন না যে বাগানের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত। যদি আমি ধরে নিই যে বাগানের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a, তাহলে এটা a স্কয়ার সমান 10,000 বর্গ মিটার হবে। কারণ আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার।
তার মানে এ স্কোয়ার ইকুয়াল আমরা 10,000 লিখতে পারি। এখান থেকে আমরা এর মান নির্ণয় করব, যেহেতু আমাদের পরিসীমা বের করতে হবে, এই জন্য অবশ্যই এর মান লাগবে। এখন যদি এটাকে আমরা বর্গ করি, ঠিক আছে, তাহলে কিন্তু বর্গমূল করি, তাহলে কিন্তু এ ইকুয়াল 100 পাবো, কারণ 10,000-এর বর্গমূল হচ্ছে 100। এখন যেহেতু এখানে বলা আছে কি, বলা আছে যে আপনাকে কি করতে হবে, ক্ষেত্রফল পরিসীমা নির্ণয় করতে হবে। তার মানে পরিসীমা সূত্র হচ্ছে 4a, ঠিক আছে। বর্গের 4টে বাহু আপনাকে কি করতে হবে, যোগ করতে হবে। তার মানে এখানে 4 গুণ 100, তার মানে 4 গুণ 100 হচ্ছে কত, 400 মিটার। এটা ছিল এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 3 নং যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। তারপরে 53তে বলা ছিল যে একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বের বেতন কত ছিল। তাহলে এখানে আমরা এইটা চিন্তা করি যে বেতন কত পার্সেন্ট বৃদ্ধি পায়, 15% বৃদ্ধি পায়। তাহলে 15% বৃদ্ধিতে বর্তমানে বেতন কত, 15% বৃদ্ধিতে বর্তমানে যে বেতনটা, বর্তমানে বেতনটা আমরা নির্ণয় করবো যে 15% বৃদ্ধিতে বর্তমানে বেতন হচ্ছে 115 টাকা। তার মানে পূর্বে ছিল কত, পূর্বে ছিল 100 টাকা। এখানে যদি আমরা এটা কাউন্ট করি, তার মানে এখানে বলা আছে যে পূর্বের বেতন নির্ণয় করতে হবে। তাহলে বর্তমানে কত, বর্তমানে হচ্ছে 115 হলে, তো পূর্বে ছিল কত, পূর্বে ছিল 100 টাকা। এটাকে আমরা এইভাবে লিখতে পারবো। এখন বর্তমানে যদি 1 টাকা হয়, পূর্বে ছিল কত, ভাগ করতে হবে, ঠিক আছে, বাস। এখন এখানে বর্তমানে দেওয়া আছে যে 5,750 টাকা, তাহলে 5,750 টাকা যদি হয়, তাহলে উপরে গুণ হবে 100, এর সাথে 5,750 কি হবে, গুণ হবে, আর নিচে হবে 150। এখন এটাকে যদি আমরা লঘিষ্ঠ করি, ঠিক আছে, এটাকে লঘিষ্ঠ করলে কিন্তু আমরা এখানে 50 পাবো, ঠিক আছে। তার মানে 50 আর 100 গুণ করলে হবে কত টাকা, 5,000 টাকা। এটা ছিল এই প্রশ্নের উত্তর। 3 নম্বরের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। পরের প্রশ্নে বলা ছিল যে 54তে রহিম একটি পরীক্ষায় ইংরেজি এবং গণিতে মোট 180 নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে 14 নম্বর বেশি পেলে গণিতে কত নম্বর পেয়েছে, যে টোটাল নম্বর পেয়েছে 2 সাবজেক্টে 180, তবে গণিতে বেশি পেয়েছে কত নম্বর, 14 নম্বর। দেখেন এটা যদি আমরা এইভাবে কাজটা করি যে ধরি যে গণিতে পাই, যেহেতু আমাদের আলাদা করে নির্ণয় করতে হবে যে গণিতে এক্স, গণিতে যদি এক্স হয় তাহলে ইংরেজিতে কি হবে, ইংরেজিতে হবে মোট নাম্বার ছিল কত, 180, 180 মাইনাস এক্স। এই দুটি নাম্বার কিন্তু আমরা আলাদা করে এইভাবে লিখতে পারি। এখন কিন্তু এখানে বলা আছে দেখেন যে গণিতে বেশি নাম্বার পেয়েছে কত, সেটা যদি আমরা এখান থেকে নির্ণয় করতে চাই, তাহলে এই গণিতের নাম্বার থেকে আমরা এই ইংলিশের নাম্বারটা কি করতে হবে, বাদ দিতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু এখানে যে 14 দেওয়া আছে এই 14 এর সমান হবে, কারণ এখানে বলাই ছিল যে ইংরেজি অপেক্ষা গণিতে সে 14 নম্বর বেশি পায়। এখানে গণিত থেকে আপনি ইংরেজি বিয়োগ করবেন, বিয়োগ করার ফলে যেটা হবে সেটা 14 এর সমান হবে। এখান থেকে আপনি ক্যালকুলেশন করে এক্স এর মান নির্ণয় করবেন, ঠিক আছে। এক্স এর মান নির্ণয় করলে উত্তরটা চলে আসবে। যদি আমি এখানে যোগ করি এক্স হবে, আর এখানে যদি 194 হবে, যদি আমরা এখানে পক্ষান্তর করে যোগ করি, আর এখন 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু এখানে আমরা 9 2 18 97 পাবো। তার মানে গণিতে সে নম্বর পেয়েছিল 97, অর্থাৎ এখানে 1 নং যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। তারপরে প্রশ্ন বলা ছিল 56তে যে 04 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসাবে সাজালে অষ্টম সংখ্যাটি কত হবে। এখন আপনাকে জানতে হবে যে 04 থেকে 84 পর্যন্ত, অর্থাৎ 4 থেকে 84 পর্যন্ত যে সকল সংখ্যা 4 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলো আপনার জানতে হবে। শুরুতে সেই সংখ্যাগুলোকে আপনি অধক্রমে সাজাবেন, অর্থাৎ বড় থেকে ছোট ক্রমে সাজাবেন। তারপরে 8 নম্বরে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা হবে তার সঠিক উত্তর। এখন আপনি যদি এটা নির্ণয় করতে চান তাহলে খুব সহজে আপনি নির্ণয় করতে পারেন। আপনি যদি উল্টো দিক থেকে আসেন, এই 84 4 দ্বারা বিভাজ্য, 84 পরে কোন সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, তারপরে এরপরে কোন সূত্র সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, এইভাবে যদি আসেন সেভাবেও করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না আমি ছোট থেকে বড় ক্রমে নামতা বলে বলে করব, তাহলে এই সংখ্যাগুলো আপনি এইভাবে লিখে নিতে পারেন, ঠিক আছে। এই সংখ্যাগুলো এইভাবে লিখে 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 আপনি 52 লাস্টে পাবেন, তারপরে 56 পাবেন, 60 পাবেন, তারপরে 64 পাবেন, তারপরে 68 পাবেন, তারপরে 72 পাবেন, 76 পাবেন, 80 পাবেন, 84 পাবেন। এরকম মাঝখানে মধ্যবর্তী পদগুলো আমি লিখলাম না, শুধু 4-এর নামতা বলে আপনি এই সংখ্যাগুলো লিখতে পারেন, ঠিক আছে। লেখার পরে এখানে বলা আছে কিন্তু যে বড় হতে ছোট হিসাবে সাজালে। এখন আপনি যদি বড় হতে ছোট হিসাবে সাজান তাহলে দেখেন আপনি প্রথমে কিন্তু লিখবেন 84, তারপরে লিখবেন 80, এরকম ভাবে লিখবেন। এখন এই দিক থেকে যদি আপনি গণা শুরু করেন তাহলে অষ্টম পদ কোনটা হবে, 1 2 3 4 5 6 7 8, এটা হবে তার অষ্টম পদ যদি আপনি বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লেখেন। তার মানে এখানে 56, অর্থাৎ 2 নম্বরের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। তারপরে প্রশ্নে বলা ছিল 59 যে এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড লেস দেন 0 হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। দেখেন
এখানে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে আগে, জেড গ্রেটার দেন 0 মানে কি, জেড হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে। আবার যদি এইভাবে থাকে জেড হচ্ছে ধনাত্মক। আমরা জানি যে সাপোজ উদাহরণস্বরূপ আপনি যদি এটা লিখি, যে এটা লিখলাম আমি, ঠিক আছে। এখন মাইনাস কোনো সংখ্যা দ্বারা যদি এটাকে গুণ করি, তার 2 দ্বারা গুণ করলাম, -2 দ্বারা গুণ করলে কত হবে, 14 হবে। আর তারপরে এখানে কত হবে, 10 হবে। দেখেন এখানে কিন্তু -2 দ্বারা গুণ করার ফলে এখানে কিন্তু 5 অপেক্ষা যে 7 বড় ছিল, এখন কিন্তু এটা পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ আমরা জানি -10 হচ্ছে বড়, -14 হচ্ছে ছোট, তার মানে এখানে চিহ্নটা পরিবর্তন করতে হবে, ঠিক আছে। এইরকমভাবেই যে এখানে যে সম্পর্কটা দেওয়া আছে, এই সম্পর্কটাকে যদি আমি জেড দ্বারা গুণ করি, ঠিক আছে, জেড দ্বারা গুণ করলে কিন্তু এখানে চিহ্নটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। যেহেতু এখানে বলা আছে যে জেড এর মানটা হচ্ছে কি 0 অপেক্ষা ছোট, অর্থাৎ মাইনাস কোনো মান দ্বারা যদি গুণ করা হয় অসমতার ক্ষেত্রে, তাহলে চিহ্ন কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এজন্য আপনি 2 নংয়ের অপশনটা সেটা সঠিক উত্তর হিসেবে নিতে পারবেন। কারণ কি দেখেন, এখানে কিন্তু ছিল গ্রেটার দেন, এখানে কি লেস দেন, এখানে জেড দ্বারা উভয় পক্ষকে কি করা হয়েছে, গুণ করা হয়েছে। এই যে উদাহরণ অনুসারে আপনি বুঝতে পারেন, ঠিক আছে। তার মানে এই 2 নম্বর অপশনটা ছিল তার সঠিক উত্তর। তারপরে প্রশ্ন বলা ছিল এরকম যে একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান, আবার আয়তক্ষেত্রের বড় বাহুর দৈর্ঘ্যটা ছোট বাহুর 3 গুণ। তো বড় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। এখানে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমাটা পরস্পর সমান হবে, কিন্তু এখানে আয়তক্ষেত্রের বড় বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে, যে বড় বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 21 মিটার। আবার এখানে একটা সম্পর্ক দেওয়া আছে যে বড় বাহুটা ছোট বাহুর 3 গুণ। তাহলে ছোট বাহুর যদি 3 গুণ হয় বড় বাহুটা, তার মানে যে ছোট বাহুটা ছিল সেটা ছিল তার 3/1। ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু বড় বাহু দেওয়া আছে, ছোট বাহু নির্ণয় করতে হবে, এই জন্য আপনাকে ভাগ করতে হবে। আর যদি ছোট বাহু দেওয়া থাকতো, বড় বাহু নির্ণয় করতে গেলে আপনাকে গুণ করতে হইতো। এই জন্য আপনি এখানে 3 দ্বারা কি করবেন, ভাগ করে দিবেন, তাহলে ছোট বাহুর দৈর্ঘ্য চলে আসবে। এখন আপনি এটার পরিসীমা নির্ণয় করবেন। কার পরিসীমা নির্ণয় করবেন, আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতেছি। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য যোগ প্রস্থ যদি আমরা 2 গুণ 28 অর্থাৎ 56 পাবো। আয়তক্ষেত্রের পরিসীমা আমরা 56 পাই। এখানে কিন্তু বলা ছিল যে একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান, তার মানে এটা বর্গক্ষেত্রেরও পরিসীমা, কারণ এটা আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের পরিসীমা যেহেতু সমান। আর তারপরে বলা আছে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমা পরস্পর সমান, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে বর্গের পরিসীমা, এটা বর্গের পরিসীমা হিসেবে আমরা কান করতে পারবো। বর্গের পরিসীমা যদি 56 হয়, তাহলে বর্গের এক বাহু দৈর্ঘ্য কত। আমরা জানি বর্গের পরিসীমা বলতে কি বোঝায়, বর্গের পরিসীমা বলতে বোঝায় 4 বাহুর যোগফল। এখানে 4 বাহুর যোগফল আছে, তার মানে এক বাহু যদি বের করতে চাই 4 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। আমরা যদি ভাগ করি তাহলে এখানে 14 পাবো। তার মানে এখানে এই 4 নম্বরের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। তারপরে প্রশ্নে বলা ছিল যে নিচের কোনটি মৌলিক সংখ্যা। দেখেন এটা হচ্ছে জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, কারণ 9 মৌলিক সংখ্যা না, অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। 4ও 8ও মৌলিক সংখ্যা না, এবং 4ও কি মৌলিক সংখ্যা না। ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি অতি সহজভাবে গণিতগুলো উপস্থাপনা করার জন্য। আপনি যদি নিয়মিত আমার ক্লাস পেতে চান এমসিকিউ অথবা লিখিত গণিতের ক্ষেত্রে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অলে ক্লিক করে রাখবেন, কারণ আমি নিয়মিত চেষ্টা করব অতি সহজভাবে সবগুলো উপস্থাপনা করার জন্য আপনাদের সামনে।